বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাদশা। শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব। করোনা আক্রান্ত উপসর্গে 16 জেলায়, আরও 177 মৃত্যু। শুধু করোনায় মারা গেছেন 86 জন। অক্সফোর্ডের টিকা নেয়াদের 98 ভাগের শরীরে মিলেছে অ্যান্টিবডি। বিএসএমএমইউ এর গবেষণা, টিকার দ্বিতীয় ডোজ নিতে কেন্দ্রে ভিড়। লকডাউনের বিধি ভেঙে ঢাকায় চলছে লোকাল বাস, বাড়তি যাত্রী পরিবহন, শিথিল নজরদারি। রোহিঙ্গাদের নাগরিক সুবিধা দিতে বিশ্বব্যাংকের প্রস্তাব নাকচ করল বাংলাদেশ। স্থায়ী করা হবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং 3 কোটির বেশি মানুষকে টিকার বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য। আগামী মাসে শুরু কার্যক্রম। করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে 24 ঘন্টায় বগুড়া, ময়মনসিংহ সহ 16 জেলায় 177 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 86 এবং উপসর্গ নিয়ে 91 জন মারা গেছেন। উপজেলা পর্যায়ে সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়ে চিকিৎসকরা বলছেন, সময় মতো চিকিৎসা নিশ্চিত করা না গেলে মৃত্যু কমানো যাবে না। 24 ঘন্টায় বগুড়ায় সর্বোচ্চ 26 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 8 ও উপসর্গ নিয়ে 18 জন মারা গেছে। করোনা ও উপসর্গ নিয়ে 23 জন করে মারা গেছেন বরিশাল ও ময়মনসিংহ জেলায়। এর মধ্যে বরিশালে করোনায় 5 ও উপসর্গ নিয়ে 18 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 53%। অন্যদিকে ময়মনসিংহে করোনায় 7 ও উপসর্গ নিয়ে 16 জন মারা গেছেন। করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি অব্যাহত আছে সিলেট ও চট্টগ্রামে। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে 11 ও সিলেটে 10 জন মারা গেছেন। সিলেটে শনাক্তের হার 46%। উপজেলা হাসপাতালগুলো আমরা রোগী ভর্তি রাখছি এবং সেখানে হয়তো বেড বাড়ানো ছাড়া কোনো উপায় নেই, কারণ সেখানে 5টি-10টি করে বেড প্রত্যেক জায়গায় আছে। সেখানে আমাদের যে অন্যান্য যে বেডগুলো, বিশেষ করে 31,000 এবং 50,000, সেখানে বেড বাড়াতে এবং সাধারণ রোগী তখন রাখা যাবে না। উপজেলা পর্যায়ে চিকিৎসাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি, যাতে উপজেলা থেকে রোগী যত শহরে কম আসবে, শহরের চাপটা আমরা তত কমাতে পারবো। 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহীতে 15 ও খুলনায় 7 জন মারা গেছেন। চিকিৎসকরা বলছেন, শহরের সংক্রমণ কিছুটা কমলেও উপজেলা ও গ্রাম থেকে শেষ মুহূর্তে রোগী আসতে থাকায় মৃত্যু কমছে না। একটা রোগী যার অক্সিজেন ডিমান্ড 15 লিটার, তাকে যখন একটা অক্সিজেন সিলিন্ডার দিয়ে হাসপাতালে ট্রান্সফার করেছে, আর একটা দূরের একটা হাসপাতালে 200-250 কিলো দূরে, সে সিলিন্ডার কিন্তু 5 লিটার বা 6 লিটারের বেশি অক্সিজেন দিতে পারে না। তো এই মাঝখানে যে অক্সিজেনের ঘাটতিটা হচ্ছে এই ট্রান্সফারের সময়, তার জন্য আমরা যে রোগগুলো পাচ্ছি আশপাশের জেলাগুলো থেকে, এই রোগগুলো আসতেছি আমাদের কাছে অনেক দেরি করে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে রংপুরে 12, কুষ্টিয়ায় 9 ও কিশোরগঞ্জে 5 জন মারা গেছে। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে আজ 23 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা কি বলছেন? আরেকটি বিষয় জানাবেন যে মৃত্যুর সংখ্যা কোনোভাবেই কমছে না। ঢাকামুখী কেন হচ্ছে বরিশাল থেকে অনেক রোগী? দেখুন, আসলে বরিশালে সবই আছে, হ্যাঁ, নেই চিকিৎসা, নেই সেবা। আপনি যদি দেখেন, আমরা এই আজকে প্রথম কথা থেকে শুরু করি, 23 জন মারা গেছে, 18 জন উপসর্গে মারা গেছে। পরবর্তীতে দেখা যাবে এই 18 জন থেকে বড় জন 2 জন বা 3 জন করোনা আক্রান্ত ছিল বলে প্রমাণিত হবে, বাকিরা সব উপসর্গে মারা গেছে। চিকিৎসা নেই বরিশালে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। আমি বাসার আজকে সকাল 10:30 থেকে প্রায় 12টা পর্যন্ত আমি করোনা ইউনিটে ছিলাম। সেখানে আমি আইসিইউতে গিয়েছি, সেখানে আমি জেনারেল বেডে গিয়েছি, সেখানে আমি ক্যাবিন গুলোতে গিয়েছি। হাহাকার আর হাহাকার। আইসিইউতে এমনও ঘটনা ঘটছে যে 15 দিন আগে সুস্থ হয়ে গেছে, তাকে যেতে বলা হচ্ছে, তারা যাচ্ছেন না। পুলিশ ডেকে তাদেরকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে, বের হননি। বিভাগীয় প্রশাসনের সাথে মিটিং চলছে তাদের কিভাবে বের করা যায়। অর্থাৎ সিস্টেম ডেভেলপমেন্ট বলতে যে বিষয়টি বোঝায়, করোনার ক্ষেত্রে বরিশালে সেটি নেই। তাছাড়া আমি একটা কথা বলি, যে যেখানে আমরা বারবার বলে আসছি যে বরিশালে অক্সিজেনের ফ্লো 0, তো অক্সিজেন ফ্লো যেটি হচ্ছে সেটি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ 22 ডায়ার
22 mm ডায়া দিয়ে অক্সিজেন সরবরাহ চলছে, 42 mm ডায়া, এটা কিন্তু বারবার বলছি, যেটা ছিল যেরকম সেরকম রয়ে গেছে। নতুন অক্সিজেন প্ল্যান্ট হয়ে গেছে, সেখানে একটি জটিলতা, সেই জটিলতা পরে করা যাবে, আগে সব ঠিক করা যাবে, আগে অক্সিজেন দিয়ে মানুষকে বাঁচান না, সেই ধরনের কোনো কিছু নেই। এখন সেখানে মিটিং চলছে, চিঠি ইস্যু হচ্ছে, জানি না কবে চিঠি আর মিটিং শেষ হবে এবং অক্সিজেন দেওয়া শুরু হবে। অক্সিজেন ফ্লো পেলে হয়তো কিছু রোগী বাঁচবে। বাসার একটা কথা বলি, আমি সেখানে কি আমার সামনে মারা গেছে, এমনও লোক পাওয়া গেছে সামনে মারা গেছে, জিজ্ঞেস তো করতে পারি না কিছু, মানবিকের দিকে দিকে কান্না ভুলে গেছে এবং সবাই তাকিয়ে থাকে যে কোন আইসিইউ বেড থেকে কান্না আসে, কান্না চিৎকার আসে, দৌড়ে গিয়ে সেই বেডটাকে ধরবে, অর্থাৎ উনাকে নামানোর পর আরেকজন যাবে। যেটা আমরা দেখেছি সেটি হচ্ছে যে অক্সিজেন সরবরাহের টোটালটি ডিপেন্ড করছে রোগীদের উপর, তারা বাইরে থেকে অক্সিজেন কিনে আনছে, অথচ সরকারিভাবে বলা হচ্ছে বরিশাল সদর মেডিকেল কলেজ হাসপাতাল, আমি যেখানে দাঁড়িয়েছি বাসার, আমি আবার বলি, এটি হচ্ছে বরিশালের ডেডিকেটেড করোনা ডেডিকেটেড হসপিটাল। কি যে ডেডিকেটেড উনারা নিজেও জানেন না। এখন পর্যন্ত বেডগুলো ঠিক হয়নি, কোনো কিছু এদিকে হয়নি। একটা পুরনো বিল্ডিং এ 22টি বেড বসিয়ে দেওয়া হয়েছে, সেখানে 18টি রয়েছে সেন্ট্রাল অক্সিজেন জ্যাক পয়েন্ট, এবং অন্য রোগীরা যারা আছে তাকিয়ে থাকে, ডাক্তার আসে কি দেখে ডাক্তারই জানে, রোগীকে কি বলে রোগীই জানে। মানে আমি এখানে গিয়ে দেখছি একটা বিভৎস অবস্থা। আমার কথা একটি, এতদিনের অভিজ্ঞতা বলে একটি সিস্টেমে দাঁড়াতে হবে। আপনি কি করতে চান? বাসার জন্মের কিন্তু সময় নিয়ে জন্ম আরা যায়, জন্ম করে, কিন্তু মৃত্যু কিন্তু চলে গেলে শেষ। এই বিষয়টিকে অনুধাবন করতে হবে। আর যে বিষয়টি রয়েছে যে সেবা যতটুকু আছে ততটুকু ম্যানেজমেন্ট করে দেয়া যায়, যে যার সিদ্ধান্ত দিয়ে বেড়াচ্ছে, কেউ কারো সিদ্ধান্তের দিকে তাকাচ্ছে না। অক্সিজেনের বড় সিলিন্ডার আনা যাবে না, কেন আনা যাবে না? উনার সাথে অক্সিজেন আলাদের সাথে ঝগড়াঝগড়িতে ওয়ার্ড যিনি চালাচ্ছেন তার সাথে এই অভিযোগ পর্যন্ত আমরা পাই। সর্বোপরি যেটি হচ্ছে যে এই একবার লঞ্চ ছাড়ো, একবার বাস ছাড়ো, একবার অমুক ছাড়ো, এই যে ভিড়গুলো সব মিলিয়ে যে অবস্থা সৃষ্টি হচ্ছে, করোনা আক্রান্তের একটা ছোট পরিসংখ্যাতে গত মাসে বরিশাল বিভাগে 19 জন মারা গেছে, গত মাসে বরিশাল বিভাগে 2100 মাত্র আক্রান্ত ছিল, আর এই গত জুন মাসে আর জুলাই মাসে মারা গেছে 164 জন, আক্রান্তের সংখ্যা 15,000-এর বেশি। সবকিছু মিলে একটি হজবরল পরিস্থিতির মধ্যে আছে বরিশালে করোনা রোগীরা, তাই তারা ঢাকা ছুটছে। এই হচ্ছে এখানকার বাস্তবতা। করোনা চিকিৎসা সেবায় বরিশালের অবস্থা আপনারা শুনছিলেন। করোনার 2 ডোজ টিকা সম্পন্নকারীদের 98% শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। কোভিডে আক্রান্তদের মধ্যে অ্যান্টিবডি তৈরির হার তুলনামূলক অনেক বেশি। করোনার টিকা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলের হেমাটোলজি বিভাগের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। 209 জন টিকা গ্রহীতার ওপর এই গবেষণা পরিচালিত হয়। এর মধ্যে 31% করোনা হয়েছিল। মানবদেহে টিকা নেয়ার পর কি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এ নিয়ে গবেষণা করে বিএসএমএমইউ এর হেমাটোলজি বিভাগ। গবেষণায় অংশ নেয়াদের 3/4 পুরুষ এবং 50% স্বাস্থ্যসেবার সাথে জড়িত। অ্যান্টিভ্যাকসিন ক্যাম্পেইন যারা করেছিল তারাও আলটিমেটলি এখন স্বীকার করে এই ভ্যাকসিনের কোনো অল্টারনেটিভ নাই। যেখানেই ভ্যাকসিন নিয়েছে 80%, সেখানে সংক্রমণের হার অনেক কমে গেছে। 2021 সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত পরিচালিত গবেষণায় 42% মানুষের দেহে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়। আর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি সহ অন্যান্য রোগে আক্রান্তদের মাঝেও আশানুরূপ অ্যান্টিবডির উপস্থিতি পেয়েছেন গবেষকরা। যাদের কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার আগে আক্রান্ত ছিলেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে পরিমাণে অনেক বেশি হয়েছে। যারা ভ্যাকসিন নেয়নি তাদের থেকে তুলনামূলকভাবে বেশি হয়েছে। ফলপ্রকাশ অনুষ্ঠানে জানানো হয় ভবিষ্যতে ফাইজার, মডার্না সহ অন্যান্য টিকা নেয়াদের নিয়েও গবেষণা করবে বিএসএমএমইউ, যেখানে কমপক্ষে 1000 মানুষকে রাখা হবে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 3 মাস অপেক্ষার পর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার দ্বিতীয় ডোজ পাওয়া শুরু করেছেন প্রায় 15 লাখ মানুষ। আজ থেকে রাজধানীর এবং ঢাকা জেলায় শুরু হয়েছে দ্বিতীয় ডোজ প্রয়োগ। আর সারা দেশে এই কার্যক্রম শুরু হবে 7 আগস্ট থেকে। সকাল থেকে ঢাকার সব টিকা কেন্দ্রে যারা এই অক্সফোর্ড টিকার দ্বিতীয় ডোজ পায়নি তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর টিকা নিতে পেরে বেশ খুশি মানুষ। রোববার নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কোভ্যাক্স কর্মসূচির আওতায় এরই মধ্যে জাপান থেকে এসেছে অক্সফোর্ডের 10 লাখ ডোজ টিকা। কাল আরও 6 লাখ ডোজ আসবে বলেও জানায় তারা। ফলে এই টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান সবাইকেই টিকা দেওয়া সম্ভব হবে। আমার সেকেন্ড ডোজের ডেট ছিল হচ্ছে গিয়ে জুনের 7 তারিখে। এসে ঘুরে গেছি, তখন তো অনেক টেনশনে ছিলাম যে পাবো কিনা।
বাট গতকাল মেসেজ আসছে যে আজকে পাবো। সো আমার টোটাল 4 মাস লাগলো আর কি। যাদের ডেট পার হয়ে গেছে গত জুন মাসে আর কি, আমার যেমন 17 তারিখে জুনের ডেট ছিল, তা আমাদের তো এখন নতুন করে কোনো SMS আসেনি, বাট আমরা গতকালকে টিভিতে যে ডিক্লার দেখলাম, আমরা ওটা দেখে আমরা আসছি আজকে টিকা নিতে। সহকর্মী বুদ্ধদীপ কুণ্ডু বিভিন্ন হাসপাতাল ঘুরে এই মুহূর্তে রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালে রয়েছেন, তার কাছ থেকে টিকা প্রয়োগ সম্পর্কে জানবো। বুদ্ধদেব, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গেছেন, একটু জানতে চাইবো বিভিন্ন ধরনের টিকার প্রয়োগ কিন্তু চলছে, মডার্নার চলছে, অ্যাস্ট্রাজেনেকার চলছে, কারোর প্রথম ডোজ, কারোর দ্বিতীয় ডোজ, মানে সব মিলায় ব্যবস্থাপনা কেমন? কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আছে কিনা? না, আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকেই আমরা বিভিন্ন টিকাদান কেন্দ্রে ঘুরছি। এখানে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশেই মানুষ এই করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে তাদের মধ্যে এক ধরনের বিশ্বাস হয়েছে যে হ্যাঁ, টিকাই সমাধান হতে পারে এবং টিকা যদি তারা নেয় তাহলেই তারা করোনা থেকে কিছুটা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবে। আমরা এর আগে বিএসএমইউতে গিয়েছিলাম, এর আগে নাক কান গলা টিকা কেন্দ্রে গিয়েছিলাম, এখন টিবি হাসপাতালে আছি। এখানে এখনও কিন্তু টিকাদান চলছে এবং 2:30টা পর্যন্ত এখানে চলবে বলে আমাদের এই হাসপাতালের সহকারী পরিচালক আয়েশা আক্তার জানিয়েছেন এবং তিনি আরও জানাচ্ছেন যে এখানে কিন্তু সব ধরনের টিকাই দেয়া হচ্ছে। যেমন মডার্নার টিকার কথা যদি বলা হয় তাহলে প্রতি দিন তারা 1000 থেকে 1100 এবং আজকেও তাদের লক্ষ্যমাত্রা আছে 1100 মডার্নার টিকার প্রথম ডোজ তারা SMS দিয়েছিলেন এবং বেশিরভাগই এসেছেন এবং আরও আসবেন বলে আশা করছেন। এছাড়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে দ্বিতীয় ডোজের টিকা, যেটার জন্য প্রায় 15,41,000 মানুষ অপেক্ষায় ছিলেন 2 মাসেরও বেশি সময়, তারাও কিন্তু আজকে এইখানে দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন। এছাড়া সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকাও কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছেন। আপনি অব্যবস্থাপনা বা এই টিকা দেওয়ার ব্যবস্থাপনাটা কেমন আছে সেটা জানতে চেয়েছিলেন। এখানে আমরা বিভিন্ন হাসপাতাল ঘুরে যেটা দেখতে পেয়েছি, বেশিরভাগ হাসপাতালেই কিন্তু SMS পাঠানো হয়েছে যারা টিকা নিতে চায় এবং তার ফলে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা খুব একটা আমরা দেখি না। বুদ্ধদেব, একটা বিষয় ক্ষেত্রে একটু জেনে নিতে চাই, দর্শকদের জানতে, সেটি হচ্ছে অনেকেই অভিযোগ করেন যে তারা রেজিস্ট্রেশন করেছেন বেশ অনেক আগে, কিন্তু এখন পর্যন্ত SMS পাচ্ছেন না। এটি কি আসলে অতিরিক্ত ভিড়ের বা চাপের কারণে এটি হচ্ছে, নাকি এর সমাধান কি, কর্তৃপক্ষ কি বলছেন? হ্যাঁ বাশার, আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে এই যদি টিবি হাসপাতালের কথা ধরেন, এখানে কিন্তু প্রতিদিন রেজিস্ট্রেশন করছেন 14 থেকে 1500 এবং প্রতিদিন কিন্তু তারা প্রায় 1300-1400 মানুষকে এখানে টিকা দিতে পারছেন। কিন্তু ছোট যে টিকাদান কেন্দ্রগুলো, আপনাকে একটি জিনিস জানাই যে নগর মাতৃসদন কেন্দ্র থেকে শুরু করে ছোট ছোট যে কেন্দ্রগুলো, সেখানে কিন্তু এই জট লাগছে এবং আমি মগবাজারের নয়াটোলায় অবস্থিত নগর মাতৃসদনে গিয়েছিলাম সকালবেলা। সেখানে কিন্তু তারা বলছেন যে তারা প্রতিদিন 400-র বেশি মানুষকে টিকা দিতে পারছেন না, কিন্তু তাদের SMS কিন্তু আসছে বা রেজিস্ট্রেশন করছেন কিন্তু অনেক মানুষ। তার ফলে তিনি জানাচ্ছেন যে গতকাল পর্যন্ত তাদের যে রেজিস্ট্রেশন করা আছে 400 করে প্রতিদিন যদি দেয়া হয় তাহলে কিন্তু তাদেরকে প্রায় 2 মাস থেকে 2.5 মাস সবার টিকা দিতে সময় লাগবে। অর্থাৎ ছোট ছোট যে টিকাদান কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে SMS জটিলতা পড়েছে এবং SMS পেতে অনেকেরই অনেক দীর্ঘ সময় লাগছে এবং টিকা প্রত্যাশীরা কিন্তু অভিযোগও করছেন যে এটা নিয়ে যেন স্বাস্থ্য অধিদপ্তরের একটি মনিটরিং সেল থাকে এবং তারা যেন টিকা কেন্দ্রের সংখ্যাটা বাড়াতে পারে। বাশার, টিকা প্রয়োগ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী। অবশেষে দেশে টিকার আওতায় আসতে যাচ্ছে অন্তঃসত্ত্বা ও শিশুদের দুধ পান করানো মায়েরা। এ বিষয়ে সুপারিশ করেছে টিকা বিষয়ক জাতীয় কমিটি নাইট্যাগ। বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়ে প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে টিকাদান। প্রসূতিদের বিশেষ শ্রেণী হিসাবে টিকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশে করোনায় মৃত্যুহার 1.6, কিন্তু রাজধানীর কয়েকটি হাসপাতালের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে প্রসূতিদের বেলায় এই হার 10-এর বেশি। প্রসূতি মায়েরা আক্রান্ত হলে দেখা দিচ্ছে নানা জটিলতা। তাদের জন্য আলাদা করে চিকিৎসার ব্যবস্থাও নেই। এই ঘটনাটা এখন প্রতিদিন আমরা পাচ্ছি যে 7 মাসের প্রেগন্যান্সি ভালোই ছিল,
হঠাৎ করে আক্রান্ত হলো, তারপরে অক্সিজেন স্যাচুরেশন কমে গেল, হাসপাতাল গিয়ে দেখলো যে তার বাচ্চাটা আর নাই। কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বেই করোনায় প্রসূতিদের মৃত্যুহার বেশি। সে কারণে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে শুরু হয়েছে প্রসূতিদের টিকা। সম্প্রতি শুরু হয়েছে ভারতেও। বাংলাদেশেও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন OGSBO টিকার পক্ষে মত দিয়েছে। সমস্ত পরিস্থিতি বিবেচনা করে গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মহিলাদের, প্রসূতি মায়েদেরকে টিকা দেওয়াই এখন সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমরা আশা করব যে আমরা আমাদের মায়েদেরকে টিকা দিয়ে নিরাপদ রাখতে পারব। বিশেষজ্ঞরা বলছেন, প্রসূতিরা করোনায় সংক্রমিত হলে ঝুঁকি যতখানি, তার চেয়ে টিকায় ঝুঁকি অনেক কম। তাই বিশেষ শ্রেণী হিসেবে টিকা দিতে হবে তাদের। এই রোগের জটিলতা বৃদ্ধি, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু ঠেকানোর ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সে কারণেই আসলে আমরা বলছি যে গর্ভবতী মহিলা এবং যারা দুগ্ধদানকারী, এই দুই গ্রুপের নারীদেরই আসলে ভ্যাকসিন গ্রহণ করে তাদের যে অতিরিক্ত ঝুঁকি সেটি কমানো সম্ভব। টিকা বিষয়ক জাতীয় কমিটি নাইটাগো অন্তঃসত্ত্বাদের টিকার বিষয়ে ইতিবাচক মত জানিয়েছে সরকারকে। টিকাদান শুরু হতে পারে আগামী সপ্তাহেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ বিভিন্ন দেশে গর্ভবতী নারীদেরকে কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে। একই বিষয়ে আমরাও কাজ করছি। আমরা আশা করছি যে খুব সহসাই এই বিষয়ে আমরা একটি ইতিবাচক সিদ্ধান্তের কথা আপনাদেরকে জানাতে পারব। তবে অন্তঃসত্ত্বাদের টিকা নেয়ার আগে নিতে হবে চিকিৎসকদের পরামর্শ, স্বাক্ষর করতে হবে সম্মতিপত্রে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও সড়কে দেখা গেছে বেশ কিছু বাস আর সিএনজি। বাসে দাঁড়িয়েও যাত্রী পরিবহন করতে দেখা যায়। চেকপোস্টগুলোতে পুলিশের তৎপরতা অন্যান্য দিনের চেয়ে আরও কম দেখা গেছে। এদিকে গণপরিবহন বন্ধ রেখে গার্মেন্টস ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল। কর্মস্থলে যেতে গাজীপুর ও সাভারগামী পোশাক শ্রমিক সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত একাংশ ব্যবহার করে এ রুট। কর্মীদের যাতায়াতের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনা নেয়ার কথা থাকলেও তা মানেনি অনেক অফিস। আর সে কারণেই বাস কিংবা সিএনজি দেখলে হুমড়ি দিয়ে পড়ছেন সাধারণ মানুষ। সেই সুযোগে বিধিনিষেধ অমান্য করে রাস্তায় নেমেছে অনেক বাস, সিএনজি। কোনো বাসে মানা হয়নি স্বাস্থ্যবিধি। প্রতিটি আসন সহ দাঁড়িয়েও যাত্রী নেওয়া হয়। গার্মেন্টস খুলছে তো তাই যাইতে পারতাছি না, কি করব? পরে আজকে রওনা দিছি, কালকে আমগো গার্মেন্টস খুলে যাইতে পারিনি। আচ্ছা, তো গার্মেন্টস আপনারা যাতায়াতের ব্যবস্থা করে নাই? হ্যাঁ, আপনাদের যাতায়াতের জন্য কোনো ব্যবস্থা করে নাই? ব্যবস্থা করে না দেখি তত কষ্ট হয়। গাড়ি ঘোড়া নাই, কিছু না, কেমনে যাবো মানুষের? কারণ অনেক কষ্ট হইতেছে না। গাড়ি ঘোড়া নাই, যেখানে মনে করেন 100 টাকা ভাড়া, এখানে মনে করেন 500 টাকা ভাড়া নিচ্ছে। অফিস তো এই যে ফোন করে বলছে গত পরশু দিন যে তোমাদেরকে আসতে হবে, কিভাবে আসতে পারবা, আসবা, এটা তোমাদের ব্যাপার। এখন হুকুম করছে চাকরি করি, এখন আসতে হবে, না হলে চাকরি থাকতেছে না। এদিকে গার্মেন্টস সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকা আর গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। অফিস আদালত খুলছেন, আবার গাড়িও বন্ধ করে দিচ্ছেন, তাই এই রাস্তাটা মানুষের কেমনে দুর্ভোগটা পোহায়? উপায় তো নাই, আমাদের তো গার্মেন্টস সেকশন। আর দ্বিতীয়ত রামপুরা ব্রিজ আমরা প্রায় 40 মিনিটের উপরে দাঁড়ানো। এখন বাধ্য কোনো রিক্সাও পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটা মানে 3 গুণ দাম। প্রথম দিকের তুলনায় অনেকটাই কমেছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। মোড়ে মোড়ে ছিল না চেকপোস্ট, যদিও পুলিশের দাবি রাস্তায় গাড়ি বাড়ার কারণে বেগ পেতে হচ্ছে তাদের। করোনা কোভিড পেশেন্ট আছে, আপনার ভ্যাকসিনেশন চলছে, জরুরি সেবাসমূহ খোলা আছে, পুলিশের অফিস খোলা আছে, এই সমস্ত মিলায় কিছু লোকজন তো এই রাস্তায় জনবহুল দেশ, সেখানে থাকবেই। লকডাউনের প্রথম দিকে স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন সংস্থার তৎপরতা ও অভিযান হলেও বেলা বাড়ার সাথে সাথে সেই সব অভিযান নেই বললেই চলে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের পরিস্থিতির আরও খবর জানবো। সহকর্মী আল আমিন হোসেন এই মুহূর্তে রাজধানীর মানিক মে অ্যাভিনিউ থেকে তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। আল আমিন, খবরে যেমনটা বলছিলাম আমরা, সাধারণ মানুষের না মানার প্রবণতা অনেকদিন ধরে, সেই সাথে এখন কি আইন শৃঙ্খলা বাহিনীরও ঢিলেমি বা শিথিলতা দেখা যাচ্ছে, তাই তো?
যেটি হয়েছে যে গার্মেন্টস এবং আর্থিক প্রতিষ্ঠান তো আগে থেকেই খোলা ছিল, গার্মেন্টস খোলার পরে গার্মেন্টসের সাথে আরও অনেক সংশ্লিষ্ট বিষয় রয়েছে, যেমন এক্স সিরিজের দোকান রয়েছে, নানান রকম পণ্য আনা নেওয়ার একটি বিষয় রয়েছে। তো সেই দিক থেকে আর্থিক প্রতিষ্ঠান আগে যেরকমটা খোলা ছিল, পরবর্তীতে গার্মেন্টসের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কারণে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা এত বেশি বেড়েছে, যদি পুলিশের পক্ষ থেকে রাস্তায় চেকপোস্ট বসানো হয় তাহলে সেই রাস্তায় একটা বড় রকমের যানজটের তৈরি হয়। যার কারণে পুলিশ কী করছে যে সেখান থেকে তারা চেকপোস্ট সরিয়ে নিচ্ছে। আমি যদি এখনকার চিত্র আপনাকে একটু দেখাতে চাই, প্রথম দিকে যখন লকডাউন কার্যকর হয়েছে তখন কিন্তু এই জায়গাটাতে খুব স্ট্রিক্টলি পুলিশের পক্ষ থেকে মনিটরিং করা হতো। মানিক মে এভিনিউটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং এটি ঢাকা শহরের অনেক ব্যস্ততম একটি সড়ক এবং অনেক প্রশস্ত একটি সড়ক। সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে যে চেকপোস্ট থাকার কথা সেটি তারা আসলে সরিয়ে নিয়েছে। কারণ হচ্ছে যে এই মানুষগুলো ধরেন এই রুটটি ব্যবহার করে গাবতলী হয়ে কিংবা শ্যামলীতে যাবে অথবা গাবতলীর ওই দিকটা অথবা মিরপুরে যাবে, তারা যদি এখানে অফিসের সময় যদি এরকম ঘন ঘন চেকপোস্ট করে তাহলে সে নির্ধারিত সময় অফিস যেতে পারবে না। যার কারণে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা চেকপোস্ট সরিয়ে নিয়েছেন। আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে মানুষগুলো হেঁটে আসছে তাদের কিন্তু খুব বেসিক্যালি খুব একটা কাজ নেই, যার কারণে তারা রাস্তায় অকারণ হাঁটাহাঁটি করছেন। আগে থেকেই সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানা কিংবা সামাজিক দূরত্বের বিষয়ে খুব একটা প্রভাবতা ছিল না, বা তারা একরকম অনীহা হয়েছে, এবং পরবর্তীতে এই গার্মেন্টস সেক্টর যেহেতু খুলে দিয়েছে এরপর সেটি মানুষ একদমই মানানো যাচ্ছে না। আর গার্মেন্টস সেক্টর যেহেতু খুলে দেওয়া হয়েছে এর পাশাপাশি অন্য যে বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু সেই সুযোগে তাদের অফিসে খুলে দিয়েছে, যার কারণে 11তম দিনে এসে লকডাউন আসলে কাগজে কলমে কিংবা গণমাধ্যমে বিস্তৃত থাকলেও বাস্তবিক অর্থে সেটি একদম নেই বললেই চলে। আমরা যদি উত্তর সিটি কর্পোরেশনের কথা বলি কিংবা দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা বলি অথবা র্যাবের কথা বলি কিংবা পুলিশের কথা বলি, প্রথম দিকে আমরা দেখেছি যে তাদের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ভ্রাম্যমাণ পরিচালনা করা হতো, সেক্ষেত্রে কয়েকজনকে জরিমানা করা হতো, মাস্ক কেন পরে নাই সেটিতে তাদেরকে বিভিন্নভাবে তাদের জরিমানা আদায় করা হতো। কিন্তু এই দিন যত বাড়ছে প্রশাসনের পক্ষ থেকে একরকম গাফিলতি আমরা দেখতে পেয়েছি, আবার সাধারণ মানুষের মধ্যেও আসলে একরকম। আলামিন, লকডাউনের এখনো 3 দিন যেমন বাকি আছে, একই সাথে মৃত্যুর সংখ্যা কিন্তু কমলো না। সব মিলিয়েও সেই ভয়াবহ পরিস্থিতি এখনো অব্যাহত আছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া এখন কি? সাধারণ মানুষ আগে থেকেই আসলে করোনাকে এটা নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা আছে বলে মনে নেই। তারা যদি সেটি থাকতো তাহলে কিন্তু সেটি নিয়ে তারা তো চিন্তা ভাবনা করতো, অর্থাৎ তারা মেনে চলার চেষ্টা করতো। আমরা কাঁচা বাজারে গিয়েছি, আমরা বিভিন্ন বাস স্ট্যান্ডে গিয়েছি, রেল স্টেশনে গিয়েছি, তাদের মধ্যে চরম রকম একটা উদাসীনতা রয়েছে। সরকারের পক্ষ থেকে যদিও নানাভাবে সচেতন করা হচ্ছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, কিন্তু সাধারণ মানুষ সেটি একদমই মানছে না। লকডাউনের খবর মানিক মে এভিনিউ থেকে জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা যা থাকছে। করোনায় ভারতে একদিনে 40,000 শনাক্ত, শুধু কেরালাতেই 20,000। থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বেড়েছে আক্রান্তের হার। ইউরোপীয় ফুটবলের নতুন মৌসুম শুরু, পিএসজিকে হারিয়ে ফ্রেঞ্চ সুপার কাপ চ্যাম্পিয়ন লিলে। এদেশেই রোহিঙ্গাদের রেখে দিতে বিশ্ব ব্যাংকের প্রস্তাবকে নাকচ করেছে সরকার। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর প্রশ্নে অনড় থাকার কথা বিশ্ব ব্যাংককে জানিয়েছে ঢাকা। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মন্ত্রী জানান এর মধ্যেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোহিঙ্গাদের নাগরিক সুবিধা নিশ্চিতে বাংলাদেশকে 2,000 কোটি টাকা সহায়তা দেবার প্রস্তাবও দেয়। পররাষ্ট্রমন্ত্রী শঙ্কা প্রকাশ করে আরও বলেন, রোহিঙ্গাদের শরণার্থী হিসাবে স্বীকৃতি আদায়ে বিশ্বব্যাংক বাংলাদেশের ওপর চাপও দিতে পারে। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ সহ বিশ্বের আরও 15টি দেশকে একই প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি, কিন্তু এ প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা এদেশের শরণার্থী নয়, তারা বাস্তুচ্যুত নাগরিক। তাদেরকে সেই হিসাবে সাহায্য করছে বাংলাদেশ। তাদের স্থায়ী করার প্রশ্নে কোনো আপোষ করবে না ঢাকা। ওয়ার্ল্ড ব্যাংক বলেছেন এদের সুন্দর ভবিষ্যতের জন্য এদের ইন্টিগ্রেট করতে হবে সমাজের সাথে। আমরা বলছি না, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য তারা তাদের দেশে ফেরত যেতে হবে। দ্যাট ইজ দ্য অনলি থিং। আপনারা সেই ব্যাপারে কাজ করেন। আমরা আমাদের বক্তব্য জানিয়েছি, আমি বলছি যে ওগুলো আমরা গ্রহণ করি না, তো সেইখানে কিছু অ্যাডজাস্টমেন্ট হবে, বাট তারা আমাদের একটা প্রেশারে রাখবে। 36 মামলা মাথায় নিয়ে কারাগারে করোনার রিপোর্ট জালিয়াতিতে অভিযুক্ত মোহাম্মদ শাহেদ। অস্ত্র মামলায় যাবজ্জীবন হলেও অন্য মামলাগুলো আছে নিষ্পত্তির অপেক্ষায়। আর 5 মামলায় কারাগারে থাকা সাবরিনা আরিফ দম্পতির প্রতারণা মামলার রায় শীঘ্রই আসবে বলে আশা রাষ্ট্রপক্ষের।
করোনার ভুয়া রিপোর্ট দিয়ে আলোচনায় আসেন রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ। সেই হাসপাতালে প্রায় 10,000 নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট দেওয়া হয় 4,500। সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তারের পর শাহেদের বিরুদ্ধে নানা অভিযোগে হয় বেশ কিছু মামলা। পুলিশের সর্বশেষ তথ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় এর সংখ্যা 36টি, 60টি মামলা হয়েছে আদালতে। আওয়ামী লীগের নেতাদের সাথে সে সেলফি তুলে, ছবি তুলে, বিভিন্ন বড় বড় গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সাথে ছবি তুলে এগুলো সে ব্যবহার করেছে। মানুষের থেকে বিভিন্ন সময় টাকা পয়সা সে নিয়েছে, চাকরি দেওয়ার নাম করে বা অন্যভাবে প্রতারণা করে তারাও তার বিরুদ্ধে মামলা করেছে। করোনার রিপোর্ট জালিয়াতিতে গ্রেফতার হন হৃদরোগ ইনস্টিটিউটের ডাক্তার সাবরিনাও। তার স্বামী আরিফ চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় পুলিশের কাজে বাধা দেয়া সহ প্রতারণার মামলা 4টি। এর মধ্যে তাদের বিরুদ্ধে করা প্রতারণার মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেছে এবং সাবরিনা শারমিন হোসেন ওনার নামে তেজগাঁ থানায় একটি মামলা, কিন্তু তার স্বামী আরিফ চৌধুরীর নামে তেজগাঁ থানায় 4টি মামলা আছে। আরিফ চৌধুরীর মামলাগুলো ছিল এই ধরনের করোনাকালে করোনা রিপোর্ট জালিয়াতি, এছাড়া এর আগেও উনি এই ধরনের জালিয়াতির বিভিন্ন কিছু কার্যক্রম পরিচালনা করেছেন, সেগুলো সংক্রান্ত আরও 2টা মামলা হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে সাবরিনা শাহেদের বিরুদ্ধে নানা অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় সব তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছেন তারা। আমাদের যে সাক্ষীগুলো আমরা নিয়েছি ওটা এগুলো সাক্ষী তার বিরুদ্ধেই গেছে, আসামির বিরুদ্ধেই তারা সাক্ষ্য দিয়েছে। অতএব আমরা খুবই আশাবাদী যে আমরা মামলাটা প্রমাণ করতে সক্ষম হবে এবং যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে। সাক্ষ্য গ্রহণের বিলম্ব আর করোনার কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম চলমান না থাকায় মামলাগুলোর রায় আসতে দেরি হচ্ছে বলেও জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতারণার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে আটক হয়েছেন মডেল ফারিহা মাহবুব পিয়াসা। আরেক অভিযানে মোহাম্মদপুর থেকে মৌ আক্তার নামে এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 11টার দিকে চালানো আলাদা 2 অভিযানে তাদের দুজনের বাসা থেকেই মাদক জব্দের দাবিও করেছে ডিবি। তাদের বিরুদ্ধে গুলশান ও মোহাম্মদপুরে মামলা হবে। বারিধারার 9 নম্বর সড়কের এই বাসায় থাকতেন মডেল ফারিহা মাহবুব পিয়াসা। আলিশান ফ্ল্যাটে মাদকের আসর বসানোর অভিযোগে সোমবার রাতে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। তল্লাশিতে পাওয়া যায় ইয়াবা, সীসা ও বিদেশি মদ। পরে তাকে আটক করে নিয়ে যান ডিবি সদস্যরা। একই সময়ে অভিযান চলে মোহাম্মদপুরে। মৌ আক্তারের এই বাসাটি বাইরে থেকে সাদামাটা দেখলেও ভেতরে গিয়ে মিলেছে ভিন্ন চিত্র। এখানেও মিলেছে মাদক, ঘরেই বানানো হয়েছে মিনিবার। এটা সাজেছি আমরা আমাদের হয় না যে শখে নিজেদের জন্য, এটা তো না। আপনি দেখেন আমরা আজকে যে আপনারা আসবেন এটা তো আমরা জানি না। হ্যাঁ, এটা হ্যাঁ আমার তো বাসায় কোনো লোক পাইছে, পার্টি টুটি হয়েছে, কোনো কিছু নেই। এটা আমাদের নিজেদের জন্য আমরা এমনি সাজাইছি। গোয়েন্দা পুলিশ বলছে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের সদস্যরা রাজধানীর নানা জায়গায় নিজের বাসায় বসাচ্ছেন মাদকের আসর। ব্যবসায়ীদের টার্গেট করে সেখানে নিয়ে করা হতো প্রতারণা। বারিধারার বাসাটি হচ্ছে পিয়াসা থাকেন আর এই বাসা থাকেন মৌ। তাদের বিরুদ্ধে তারা হলো একটা সংঘবদ্ধ ব্ল্যাকমেলিং চক্রের সদস্য। তারা প্রায়শই তাদের বাসাগুলিতে ভর্তি বয়সী উচ্চবিত্তের সন্তানদেরকে তারা নিয়ে আসেন। সেখানে এসে তারা তাদের সাথে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি তুলে তাদেরকে এই ছবিগুলি ধারণ করে তারা তাদের বাবা মা ভাই বোন আত্মীয়স্বজনকে তারা দেখাবে বলে তারা ভয় দেখায়, যার প্রেক্ষিতে উচ্চবিত্ত মধ্যবিত্তের সন্তানেরা বা উচ্চবিত্তের এরা তাদের কাছে বিভিন্ন সময় টাকা দিয়েও ম্যানেজ করতে পারে না। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে দোকান কারখানা বন্ধে দেশে চাহিদা কমেছে বিদ্যুতের। গত এক সপ্তাহে চাহিদা ছিল প্রায় 3000 মেগাওয়াট কম। সংশ্লিষ্টরা বলছেন একদিনে দেশে উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদন ও অন্যদিকে চাহিদা কমায় লোকসান বাড়বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপির। করোনা সংক্রমণ ঠেকাতে 23 জুলাই থেকে সারা দেশে টানা 2 সপ্তাহের কঠোর লকডাউন চলছে। কারখানা, দোকান ও প্রতিষ্ঠান বন্ধ থাকায় কমেছে বিদ্যুতের ব্যবহার। স্বাভাবিক সময়ে দেশে বিদ্যুতের চাহিদা থাকে 13 থেকে 14,000 মেগাওয়াট। লকডাউন শুরুর 5 দিন পর চাহিদা কমে দাঁড়ায় 11,000 মেগাওয়াটে। পরদিন তা আরও 1000 মেগাওয়াট কমে। আর 30 জুলাই দেশে সর্বোচ্চ চাহিদা ছিল 9,500 মেগাওয়াট। অফ পিকে চাহিদা কমে আরও 1,500 মেগাওয়াট। এখন যখন আমাদের এই 3000 মেগাওয়াট যে চাহিদার যে কম উৎপাদন হয়, এর অর্থ হলো যে আমাদের
এই 3000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখতে হচ্ছে। 3000 মেগাওয়াটের বিদ্যুৎ আমি বিক্রি করতাম গ্রাহকের কাছে, তাহলে যে রেভিনিউটা আসতো সেটা আসছে না। বিশ্লেষকরা বলছেন উৎপাদন ক্ষমতা বেশি থাকায় স্বাভাবিক সময়েই অনেক বিদ্যুৎ কেন্দ্র অলস অবস্থায় থাকে। চাহিদা ব্যাপকভাবে কমায় লোকসান বাড়বে বিপিডিপির। চাহিদার ঘাটতি এখানে খুব সীমিতভাবেই এখানে দায়ী, বরঞ্চ এখানে মূল দায়টি হচ্ছে বাড়তিভাবে বেসরকারি খাতে প্রচুর বিদ্যুৎ উৎপাদন কারখানা, বিদ্যুৎ উৎপাদন প্ল্যান করার সুযোগ করে দেয়া, এবং তার জন্য এখন নিয়মিত ভিত্তিতে অব্যবহৃত এই প্ল্যান্টগুলোর জন্য বিপিডিবিকে যে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, সেটি এখন বিপিডিবির জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় বর্তমান বিদ্যুৎ উৎপাদন এবং জিডিপির আকার বিবেচনায় বাড়তি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি না করতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছেন খাত সংশ্লিষ্টরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে একদিনের রেকর্ড 218 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, আর সারা দেশে এ সংখ্যা 237। আক্রান্তের 69% দক্ষিণ ঢাকায়, উত্তরে 31% বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। তবে এ অবস্থার মধ্যেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, আগস্টেই ডেঙ্গু রোগী শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। গত 24 ঘন্টায় ঢাকায় ডেঙ্গু শনাক্ত সর্বোচ্চ 218 জনের। এরই মধ্যে নগরীর নানা হাসপাতালে ভর্তি ও চিকিৎসায় বাড়ছে জটিলতা। এ অবস্থায় ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে নগর ভবনে বসে দক্ষিণ সিটি কর্পোরেশনের সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাউন্সিলরদের ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখতে বলেন স্থানীয় সরকার মন্ত্রী। 15 আগস্টের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়ে ডেঙ্গু মোকাবিলায় ঢাকার 2 সিটি কর্পোরেশন তৎপর রয়েছে বলেও জানান তিনি। আমাদের কাউন্সিলর সাহেবরা যা কাজ করছেন, তো ওনারা ওনাদের স্ব অবস্থান থেকে তাদের বক্তব্যগুলো তুলে দিচ্ছেন যেভাবে করছেন। তো এখন আজকে এখানে নির্দেশনাটা হলো ওনারা যেভাবে করছেন এটাকে আরেকটু বেগবান করতে হবে, যাতে আগামী 2 সপ্তাহের ভিতরে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনে এডিস মশার আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলতার জায়গায় পৌঁছতে পারি। অর্থাৎ সমস্যা আছে, বাট আমরা কাজে যে ইনশাল্লাহ আমরা অল্প কয়েকদিনের ভিতরে আমরা এটাকে সমাধান করে নিয়ে আসতে পারবো। ঢাকার মোট রোগীর 69 ভাগই দক্ষিণ ঢাকার বাসিন্দা। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়ে মেয়র বলেন, আগস্টের মধ্যেই ডেঙ্গু রোগী শূন্যের ঘরে নামিয়ে আনা হবে। সোমবার থেকে শুরু হবে এডিস নির্মূলের কঠোর অভিযান। এটা আসলে সেভাবে দেখার বিষয় না যে কোথায় বেশি কম, সেটা না। আমরা সামগ্রিকভাবে সবাই প্রচেষ্টা করছি যাতে করে গতবার 2020 সালে যেরকম আমরা সফল হয়েছিলাম, আমরা সেই পর্যায়ে অগাস্টের মধ্যেই যেন আমরা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি। আমাদের এখন সেই চিরুনি অভিযান থাকবে। দেশের সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা এখন 862। এর মধ্যে ঢাকার 41 হাসপাতালে 828, অন্যান্য বিভাগে 34 রোগী চিকিৎসাধীন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে বন্যায় তলিয়ে গেছে 1/3 আমনের বীজতলা, ডুবে গেছে 36% আউশের ক্ষেত। শাকসবজি সহ অন্যান্য ফসলেরও ক্ষয়ক্ষতি ব্যাপক। এ অবস্থায় সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। কক্সবাজারে বছরে বৃষ্টিপাত হয় গড়ে 2000 মিলিমিটার। তবে এবার 27 জুলাই থেকে পরবর্তী 4 দিনেই বৃষ্টি হয়েছে 500 মিলিমিটারের বেশি। ভারী বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে বান্দরবানের পাহাড় থেকে নেমে আসা ঢল এবং পূর্ণিমা পরবর্তী স্বাভাবিকের চেয়ে 2 ফুট উঁচু জোয়ার। এতে ভয়াবহ বন্যার কবলে পড়ে পুরো জেলা। 1 সপ্তাহ পরও পানির নিচে চকরিয়া পেকুয়ার বিস্তীর্ণ এলাকা, ডুবেছে বাড়িঘর। ব্যাপক ক্ষতির মুখে ফসলি জমি। এই পাশেরগুলো যেগুলো রোপণ করছি, যেগুলি মরিচ, বেগুন, আলু দেবে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। বন্যায় ক্ষতি হয়েছে, ওই ধান ফসলি জমির অনেক ক্ষতি হয়েছে। রুটঘাটের এখান থেকে পশ্চিম দিকে অনেক ভাঙা রুট ভেঙে গেছে। কৃষি বিভাগ বলছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমনের বীজতলার। পুরোপুরি নষ্ট হয়ে গেছে 35 ভাগ বীজতলা। বীজের যোগান না থাকায় নতুন বীজতলা তৈরিও এখন সম্ভব নয়। পুরো জেলায় 36,664 কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি টেকনাফে। কৃষির ক্ষেত্রে ক্ষতি হয়েছে, বিশেষ করে যে বীজতলা যেখানে পলি পড়ে গেছে, আমনের বীজতলা। কিছু কিছু উচ্চ ফলনশীল জাত আছে, যেমন বিনাশাইল, এটা লেটে আবাদ করা যায়। এখন যদি বীজতলা করে 14 দিন পরে, কিন্তু এই বীজগুলা পাওয়া হলো সমস্যা। এদিকে কিছু উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রতিদিনই এসব স্থানে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। কারণ পানিটা ঢোকা বন্ধ না করলে কিন্তু হচ্ছিল এই বন্যাটা কন্টিনিউ করতেই থাকবে।
তো ওইটা আমরা টার্গেট করেছি আগে ক্লোজ করে দেবো, তারপর হচ্ছে যে যে জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষয়ক্ষতির হিসাবে ইতিমধ্যে আমরা আমাদের বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করবো। সেই আলোকে সেগুলো পুনর্বাসন কিংবা সাময়িক রিপেয়ারের কর্মসূচি গ্রহণ করা হবে। দুর্গত এলাকায় এখনই চাষিদের সহায়তা দেয়া না গেলে সামনের রবি শস্য উৎপাদন মৌসুমেও চাষাবাদ ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। 15 বছর ধরে মাটির গর্তে শেকলবন্দি জীবন কাটাচ্ছেন ফরিদপুরের রবিউল মোল্লা। 35 বছরের মানসিক ভারসাম্যহীন রবিউলকে নিয়ে দিশেহারা তার দরিদ্র পরিবার। তাকে স্বাভাবিক ও সুস্থ করে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন তার স্বজনরা। বোয়ালমারী উপজেলার পশ্চিম চরঘূর্ণি গ্রামের ভ্যানচালক নুরুল মোল্লার বাড়ির পরিত্যক্ত টিনের ঘর। সেখানে প্রায় 6 ফুট গভীর মাটির গর্তে কোমরে শেকল বাঁধা অবস্থায় বসে আছে রবিউল। গত 15 বছর ধরে এই গর্তেই কাটছে রবিউলের জীবন। স্বজনরা জানায় 7-8 বছর বয়সে জ্বরে ভুগে ধীরে ধীরে হাত পা শুকিয়ে যায় রবিউলের। এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারায় সে। সামর্থ্য না থাকা চিকিৎসা করাতে পারেননি তারা। জ্বর হয়েছিল, জ্বর হয়ে তারপরে ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার দেখালে আসামিতি পাওয়ার হয়ে সকাল কাজে প্যারালাইসিস হয়েছে। সাইডে দিলে ভাঙ্গাচুরা করে, গদ দুয়ার গাছ গাছালি ভাঙ্গেছে কিছু তয় না, মানুষ ধরে মারে। এই জন্য বাইন্দে থইছে, বাইন্দে থোয়ার পরে খোঁচা ধরছে মাটি। এই মানুষটি স্বাভাবিকভাবে মানুষের মতন জীবনযাপন করুক এবং এই জন্যে আমাদের সমাজের যারা বিত্তবান রয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদের সবাইকে আমি আহ্বান করব যে তাকে স্বাভাবিক জীবন যাতে ফিরিয়ে আনা যায়। এর ভালো করার জন্য, একে সহযোগিতা করার জন্য যেটা আমাদের করণীয় সেটা আমরা করার জন্য প্রস্তুত আছি এবং সেটা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর রবিউলের চিকিৎসায় সহায়তার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে তাকে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছি। পাশাপাশি উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তার একটি স্থায়ী চিকিৎসা যেন সে করতে পারে সে উদ্যোগ আমরা নিয়েছি। আমরা আশা করছি চিকিৎসা করলে সে কিছুটা হলেও তার যে জটিলতা সেটি লাঘব হবে এবং পরিবারটি সেই সমস্যা থেকে মুক্তি পাবে। ভ্যান চালক নুরুল মোল্লার 3 সন্তানের মধ্যে রবিউল সবার বড়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুষ্টিয়ার খোকসা একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অভয়াশ্রম গড়ে তুলেছে কয়েক হাজার বাদুড়। দিনরাত 24 ঘন্টায় এইসব বাদুড়ের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে হিজলাবট গ্রাম। টানা 25 বছরের বসবাসে গ্রামবাসীদের সঙ্গে অনেকটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে বাদুড়গুলোর। পুরনো জমিদার বাড়িতে নির্ভয়ে বসতি গড়েছে খুদে বাদুড়ের দল। গড়াই নদীর তীরে হিজলাবট গ্রামে বধূ ডাক্তারের পরিত্যক্ত বাড়িতে 25 বছরের বসবাস হাজারো বাদুড়ের। প্রতিদিন ভোরে তাদের কিচিরমিচিরে ঘুম ভাঙে গ্রামবাসীর। 20-25 বছর ধরেই আছে এখানে। এর মায়া দেয়া তো আছেই, সকাল বিকাল দেখলে ভালো লাগে, তারপরে ডাক ডুক শুনতে ভালো লাগে। আমার জন্মের পর থেকেই আসে, এটা আমার মায়া লেগে গেছে, এখন দেখতে ভালোই লাগে। খুদে বাদুড়গুলো দেখতে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে ছুটে আসেন পাখিপ্রেমীরাও। অসংখ্য বাদুড়ের কলতানে মুগ্ধ হন দর্শনার্থীরা। এলাকার ছেলেপেলে মজা পাইতে পাইতে এখন বাইরের লোক এসে বেশি মজা পায় আর কি, কারণ দেখতে দেখতে আর কি হয়ে গেছে। নদীর ওপার থেকে আসছি, তো আসার পরে এখানে বাদুড়গুলো দেখে আমার খুব ভালো লাগছে। ক্ষতিকারক পোকামাকড় নিধন, উদ্ভিদের পরাগায়ন সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় বাদুড়ের মুখ্য ভূমিকা থাকায় এসব পাখি সংরক্ষণে সরকারি উদ্যোগ চান পরিবেশবিদরা। বীজ ছড়িয়ে সেই বন সৃজন করে, সেটা শুধু বাদুড়ই করে। বাদুড়ের জন্য অভয়াশ্রম অথবা আশ্রয় অথবা বাদুড়ের জন্য যে প্রশ্রয়, এইটা আমাদেরকে দিতে হবে আমাদের স্বার্থে, পরিবেশের স্বার্থে, কৃষির স্বার্থে। এসব বাদুড় সংরক্ষণে বন বিভাগ সহায়তা চাইলে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রাণী সম্পদ বিভাগের। বন বিভাগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যে এটা সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদি তারা মনে করে আমাদের ডিপার্টমেন্টে কোনো সহায়তা লাগবে, সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য করার, সহযোগিতা করা। হিজলাবট গ্রামে প্রায় 60 থেকে 70 হাজার বাদুড় বসবাস করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 3 কোটির বেশি নাগরিককে করোনা টিকার বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য। আগামী মাস থেকেই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে রয়টার্স। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থাটি। সম্প্রতি যুক্তরাজ্যে করোনা ভাইরাসের ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় আশঙ্কাজনক হারে বেড়ে গেছে রোগী শনাক্তের হার। এরই মধ্যে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল দেশটির সরকার। আগামী 6 সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার
কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। প্রায় 3,20 লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এবছরের ডিসেম্বরের শুরুর দিকে বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। টানা 4 সপ্তাহ ধরে বিশ্বে করোনায় সংক্রমণ 80% বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় 7,000 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4.5 লাখেরও বেশি। এই নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 42,39,000, আর এ পর্যন্ত আক্রান্ত 19,89,00,000-এরও বেশি। একদিনের সবচেয়ে বেশি এবং টানা ষষ্ঠ দিনের মতো ইন্দোনেশিয়ায় প্রাণ হারিয়েছেন 1,600-র বেশি মানুষ। সেখানে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 30,000-এর বেশি। ভারতে একদিনে 40,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে 20,000-ই কেরালায়। রাজ্যটিতে আক্রান্তের হার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। উত্তরপ্রদেশে 7 দিনের লকডাউন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে দিল্লিতে 105 দিন পর খুলে দেওয়া হয়েছে চিড়িয়াখানা। থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বেড়েছে আক্রান্তের হার। থাইল্যান্ডের 60% রোগী ডেল্টা ধরনে আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এদিকে করোনার বিস্তার বাড়ায় হো চি মিন সহ ভিয়েতনামের 18টি শহরে কড়াকড়ি আরোপ করেছে সরকার। ফ্লোরিডা সহ বেশ কিছু অঙ্গরাজ্যের রেকর্ড সংক্রমণের পরও যুক্তরাষ্ট্রে নতুন করে লকডাউন ঘোষণার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও জার্মানিতে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন কয়েক হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। ইরানে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সেনা মোতায়েন সহ 2 সপ্তাহের জন্য কঠোর লকডাউন জারির ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি। অস্ট্রেলিয়ার সিডনিতে লকডাউনের বিধিনিষেধ কার্যকরে সেনাবাহিনী মোতায়েন করেছে স্কট মরিসন সরকার। এছাড়াও দেশটির 3য় বৃহত্তম শহর ব্রিসবেন ও আশপাশের কয়েকটি অঞ্চলে লকডাউনের মেয়াদ 5 দিন বাড়ানো হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতি না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার মতো মহামারী রুখতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর পরামর্শ তাদের। যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ হাসিলে করোনা ইস্যুতে চীনকে একতরফা দোষারোপ করে আসছে বলে অভিযোগ করেছে বেইজিং। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। এর 2 মাসের মধ্যে উপস্থিতি মেলে যুক্তরাষ্ট্রেও। এরপর থেকেই করোনার উৎস নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়তে থাকেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সুর শোনা যায় অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের কণ্ঠে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে শুরু থেকে দাবি করে আসছে বেইজিং। বেশ কয়েকটি গবেষণাতেও দেখা গেছে ডিসেম্বরে উহানে সংক্রমণ শুরুর আগেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। এসব তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করোনা নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে চীন। বেইজিংয়ের অভিযোগ, নিজেদের স্বার্থ হাসিলে করোনা ইস্যুকে চীনের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন। চীনের বিরুদ্ধে শুধু দোষারোপ করেই যুক্তরাষ্ট্র শান্ত হয়নি, বৈজ্ঞানিক গবেষণা তদন্তেও হস্তক্ষেপ করেছে তারা। কেবল তাদের কথায় দ্বিতীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের সাথে এ বিষয়ে কোনো আলোচনাই করা হয়নি। এদিকে করোনার উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতি না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার মতো মহামারী রুখতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর পরামর্শ সংস্থাটির। জুলাইয়ের শেষ দিকে উহানে 2য় দফা তদন্তকারী দল পাঠানোর প্রস্তাব দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তবে তা খারিজ করে দেয় চীন। এর আগে এবছরের মার্চে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ প্রতিবেদনে বলা হয়, চীনের বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়েছে করোনা, এসেছে প্রাণী থেকে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানে কান্দাহার সহ 3 বড় শহরের দখল নিতে সরকারি বাহিনীর সঙ্গে দ্বিতীয় দিনের মতো লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। তাদের ঠেকাতে বোমা হামলা শুরু করেছে আফগান বাহিনী। এদিকে কান্দাহারের বিমানবন্দরে তালেবানের রকেট হামলার পর বন্ধ হয়ে গেছে উড়োজাহাজ চলাচল। নিজ নাগরিকদের আফগানিস্তান ছাড়ার আহ্বান জানিয়েছে ইরান। নানা গ্রাম ও সীমান্ত এলাকা নিয়ন্ত্রণের পর আফগানিস্তানের বড় শহরগুলো দখলে নিতে মরিয়া তালেবান। শনিবার থেকে একযোগে হামলা চলছে 3 গুরুত্বপূর্ণ শহর কান্দাহার, লস্করগাহ ও হেরাতে।
এরই মধ্যে হেলমান্দের লস্করগাহ শহরে ঢুকে পড়েছে জঙ্গিরা। তাদের ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকারি বাহিনী। 3 প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি সংকটজনক। বিশেষ করে লস্করগাহে শত্রুদের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তাদের ঠেকাতে পরিকল্পনা করছে নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী। পরে প্রতিরক্ষামূলক লাইন তৈরি করে অভিযান শুরু করবে তারা। সরকারি বাহিনীর রসদ গোলাবারুদ সরবরাহে বাধা দিতে কান্দাহার বিমানবন্দরে রকেট ছুড়েছে তালেবান। তাদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ওই বিমানবন্দর তাদের উপর হামলার কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই 3 শহর হাতছাড়া হলে তীব্র মানবিক সংকট দেখা দিতে পারে আফগানিস্তানে। এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। এদিকে দুপক্ষের লড়াইয়ের মধ্যে কাবুল সহ নানা শহরে তালেবানের গোপন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। এতে তালেবানের 254 সদস্য নিহত হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারে 2023 সালের আগস্ট নাগাদ প্রত্যাহার হবে জরুরি অবস্থা, দেয়া হবে বহুদলীয় নির্বাচন। এ লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন দেশটির সেনাপ্রধান। টেলিভিশন ভাষণে জানিয়েছেন, সহিংসতা বন্ধে আসিয়ান দূতের সঙ্গে কাজ করতে প্রস্তুত তার সরকার। 2020 সালে নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD-কে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এর 6 মাস পর 2 বছরের মধ্যে বহুদলীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন সেনাপ্রধান মিং অং লাইং। টেলিভিশন ভাষণে দেশের জরুরি অবস্থা 2023 সালের আগস্টে শেষ হচ্ছে বলেও জানান তিনি। এতে 1 বছর ক্ষমতায় থাকার কথা বললেও 2.5 বছর মিয়ানমার থাকছে সেনা শাসনে। এছাড়া এখন থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন লাইং। আমরা একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আইন অনুযায়ী প্রস্তুতি গ্রহণে আমাদের 6 মাস সময় লাগবে। পরে ধাপে ধাপে 2023 সালের আগস্ট নাগাদ জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। বহুদলীয় নির্বাচনের ঘোষণা দিলেও সূচির বিচার কাজ অব্যাহত রেখেছে সামরিক সরকার। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সঙ্গে তার সরকার কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। আসিয়ানের বিশেষ দূতের সঙ্গে আমরা আলোচনায় আগ্রহী। আসিয়ান কাঠামোর আওতায় জোটের সহযোগিতার বিষয়ে কাজ করতেও আমরা প্রস্তুত। সহিংসতা বন্ধে সামরিক সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনা চালাতে মিয়ানমারে বিশেষ দূত পাঠানোর উদ্যোগ নিয়েছে আসিয়ান। সোমবার এ প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাইজারের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর অন্তত 15 জন সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীটি সেনা সদস্যদের একটি মিশনে হামলা চালায় বলে জানানো হয়েছে। এ সময় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ঘটনাস্থল থেকে 15 সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছে 6 সেনা সদস্য। এই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও ইসলামিক স্টেটকে দায়ী করেছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ ব্যাটিং লাইনের সুযোগ নিতে পারলে টাইগারদের জয় পাওয়া সম্ভব বলছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আর সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বিশেষ করে জিম্বাবুয়ে থেকে নিয়ে আসা আত্মবিশ্বাস কাজে লাগানোর পরামর্শ দুজনের। জিম্বাবুয়ে থেকে প্রথমবার 3 ফরম্যাটের ট্রফি নিয়ে দেশে ফেরে টাইগাররা। তবে শক্তির বিচারে রোডেশিয়ানদের বিপক্ষে সাফল্যকে বড় ভাবলে ভুল হবে, কারণ টাইগারদের আসল পরীক্ষা এখন। সামনে অস্ট্রেলিয়া, বিশ্বসেরা দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার চ্যালেঞ্জ আশরাফুলের ভালোই জানা। অস্ট্রেলিয়ার সাথে আসলে আমাদের চ্যালেঞ্জটা হবে তাদের অ্যাকুরেসি এবং এক্সপিরিয়েন্স। আমি মনে করি সেই জায়গাটাই আমাদের অস্ট্রেলিয়ার সাথে চ্যালেঞ্জটা হবে। এবং বাবলে আসলে আমরা অনেক দিন ধরে আছি, তারপরে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ক্রিকেটাররা সবাই খুব এক্সাইটেড এই সিরিজটার জন্য। অস্ট্রেলিয়া দল হাজারো শর্ত দিয়ে এসেছে বাংলাদেশে। তাদের বেলায় বিসিবিও ছাড় দিয়েছে অনেক। এখন ক্রিকেটীয় সামর্থ্য জানানোর পালা।
হোম অ্যাডভান্টেজে তো অবশ্যই এগিয়েছে বাংলাদেশ, বিকজ কন্ডিশনটা বাংলাদেশে খুবই মুখস্থ। আমরা মিরপুর মাঠে যে খেলাগুলো খেলি, রেগুলার খেলি ঢাকা, এমনকি কয়েকদিন আগে কিন্তু আমরা ঢাকা লিগ খেলেছি। অস্ট্রেলিয়া ব্যাটিং ডিপার্টমেন্ট একটু দুর্বলতা আছে, ইনএক্সপিরিয়েন্স আমি বলবো। যে ধরেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা নো ডাউট তারা হয়তো অনেক ভালো দল, কিন্তু যারা খেলতে আসছেন অনেক ম্যাচিউর প্লেয়ার, যারা কিনা রেগুলার ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া টিমের জন্য, তারা বেশিরভাগ প্লেয়ার এখানে নাই। সাকিব, সৌম্য, শামীমদের ফর্ম আশাবাদী করছে খালেদ মাসুদকে। আর আশরাফুল উচ্ছ্বসিত বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পাশাপাশি ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলের সঙ্গে খেলার সুযোগে। সাকিবের একটা একটু আউট অফ টাচ ছিল, সেই জায়গা থেকে সাকিব বোলিং এবং ব্যাটিংয়ে সেই রিদমটা ফিরে পেয়েছে। সৌম্য একটু দলের বাইরে একটু ছিটকা ছিল, সেক্ষেত্রে প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি তাদের এই আত্মবিশ্বাসটা এই সিজে খুবই কাজে লাগবে। ওয়ার্ল্ড কাপের আগে আমরা অস্ট্রেলিয়ার সাথে 5টা ম্যাচ, নিউজিল্যান্ডের সাথে 3টা ম্যাচ এবং ইংল্যান্ডের সাথে 3টা ম্যাচ খেলার অপরচুনিটি পাচ্ছি। এটা আমি মনে করি যে আমাদের জন্য বিরাট একটা প্রিপারেশন হবে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করার জন্য। মাঠে টাইগাররা সেরাটা দিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতা সম্ভব, সেটা একদিন আগে কোচ রাসেল ডোমিঙ্গো স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ। শেষ সময়ের প্রস্তুতি সারতে বিকেলে মিরপুরে অনুশীলন করবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। প্রথম দিনের অনুশীলনে ফুটবল পায়ে সাকিবের দাপিয়ে বাড়ানো স্বস্তি দিয়েছে। আর ফিল্ডিং অনুশীলনের পর সৌম্য মোস্তাফিজও নেটে সময় কাটিয়েছেন। সৌম্যের ফিটনেস শঙ্কায় ওপেনিংয়ে বিকল্প ভাবতে হচ্ছে টাইগার ম্যানেজমেন্টকে। সেক্ষেত্রে সাকিব মিঠুনকে ভাবছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। অন্যদিকে জাতীয় দলে ফিরেছেন সোহান। মুশফিকের অবর্তমানে নিতে হবে বাড়তি দায়িত্ব। অজিদের অনভিজ্ঞ ব্যাটিং লাইনের সুযোগ কাজে লাগিয়ে সিরিজ জিততে চান ডোমিঙ্গো। তামিম মুশফিক না থাকায় সাকিব ও মাহমুদুল্লাহর উপর থাকছে বাড়তি দায়িত্ব। বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে টি-20 অধিনায়কের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। এর আগেও অস্ট্রেলিয়া টি-20 দলের অধিনায়ক ছিলেন ওয়েড। সবশেষ নিউজিল্যান্ড সফর ও গত বছর ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। এদিকে সিরিজ সামনে রেখে মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে অস্ট্রেলিয়া দল। আজ সকালের সেশনে প্র্যাকটিসে ব্যস্ত সময় কাটিয়েছে অতিথি দল। কিছু ইনজুরি সমস্যা রয়েছে অজি স্কোয়াডে। রিলে মেরেডিথের চোটে সুযোগ পাচ্ছেন তরুণ পেসার নাথান এলিস। তবে গোড়ালির চোট কাটিয়ে খেলার জন্য ফিট হয়ে উঠেছেন ব্যাটসম্যান ম্যাকডারমট। আমি মিডল অর্ডারে ব্যাট করব। বিশ্বকাপের দিকে তাকিয়ে মিডল অর্ডারে অভ্যস্ত হওয়া দরকার। পরে প্রয়োজন হলে আবার টপ অর্ডারে ফিরব। ঘরের মাঠে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। স্পিনিং উইকেটে খেলার জন্য আমরাও প্রস্তুত আছি। শুরু হলো ইউরোপিয়ান ফুটবলের 2021-22 মৌসুম। নতুন মৌসুমের শুরু ফ্রেঞ্চ সুপার কাপ দিয়ে। সেখানে পিএসজিকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিলে। এদিকে মেক্সিকোকে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপের শিরোপা জিতল যুক্তরাষ্ট্র। লিলের কাছে দীর্ঘ 7 মৌসুম পর লিগ ওয়ানের শিরোপা হারিয়েছে পিএসজি। সুযোগ ছিল প্রতিশোধ নেয়ার, কিন্তু নেইমার এমবাপ্পেকে ছাড়া খেলতে নেমে নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি পিএসজি। ইসরায়েলের তেল আবিবে কার্যকর ফুটবল খেলতে পারেনি ফরাসি জায়ান্টরা। 70% বেশি সময় বল দখলে রাখলেও লা পারিসিয়ানদের 10 শটের 3টি মাত্র লক্ষ্যে ছিল। বিপরীতে লিলের 8 শটের 4টি লক্ষ্যে। জয়সূচক গোলটি আসে বিরতির আগে। মিডফিল্ডার শেকার জোরালো শট লিলেকে লিড এনে দেয়। লিগ ওয়ানের গেল মৌসুমে লিলের বিপক্ষে 2বার খেলে একবারও জিততে পারেনি পিএসজি। অ্যাওয়ে ম্যাচে ড্র করার পর হারে ঘরের মাঠে। শেষ পর্যন্ত লিলের কাছেই হারায় লিগ ওয়ানের মুকুট। The United States 2021 CONCACAF এদিকে কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে মেক্সিকোকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। শক্তিমত্তায় এগিয়ে ছিল মেক্সিকো, খেলাও সেই ছাপ ছিল। 64% সময় বল দখলে রাখে মেক্সিকানরা। আমেরিকানদের চেয়ে অনেক বেশি আক্রমণে যায়, তবে গোল করতে পারেনি মার্কিন গোলরক্ষকের নৈপুণ্যে। শেষ পর্যন্ত খেলা গড়ায় অতিরিক্ত সময়। 117 মিনিটে জয়সূচক গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। কেলেন অ্যাকোস্টার ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন মাইলস রবিনসন। এ নিয়ে সপ্তমবার কনকাকাফ গোল্ড কাপের শিরোপা জিতল যুক্তরাষ্ট্র। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকে কোচদের সমালোচনা করে বিপাকে পড়েছেন বেলারুশের অ্যাথলিট ক্রিশ্চিয়ানা সিমানোসাকায়া।
তার অভিযোগ, খেলা শেষ হবার আগেই জোর করে তাকে দেশে পাঠানোর চেষ্টা করছিল টিম অফিসিয়ালরা। দেশে ফিরলে জীবন হুমকির মুখে পড়তে পারে বলে মনে করেন এই দৌড়বিদ, আর তাই অস্ট্রিয়ার কাছে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা তার। ইনস্টাগ্রামে প্রকাশ্যে কোচদের সমালোচনা করেন সিমানো। এই অ্যাথলিট জানান, তাকে না জানিয়ে তার নাম রিলে দৌড়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে সমালোচনা করায় তাকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই অবস্থায় নিরাপত্তার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সহায়তা চেয়েছেন সিমানো সকায়া। এদিকে অলিম্পিকে ছেলেদের লং জাম্পে স্বর্ণ জিতেছেন গ্রিসের তেন তোগলু। 8.41 মিটার লাফ দিয়ে প্রথম হন তোগলু। শেষ করছে আজকের বিরতিহীন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরো বিস্তারিত।